ম্যাসাকার। ওরা আমার কে ছিল? বন্ধুবান্ধব কিছুই নয়। তবু ওদের স্মৃতি আমার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে প্রাণহীন করে তুলেছে কেন? মানুষের মৃত্যু, সে তো এক চিরন্তন সত্য। মৃত্যু আছে বলেই সৃষ্টির প্রয়োজন আছে। আবার নব নব সৃষ্টি মানুষকে যুগে যুগে উৎসাহ, উদ্দীপনা আর প্রেরণা দিয়ে এসেছে। কিন্তু তবু ওদের মৃত্যুতে আমি এত ব্যথাতুর কেন? কত শত দুর্ভিক্ষ, মহামারী আমি ডিঙিয়ে এসেছি। কত লাখো হাজার মাংসহীন দেহকে রাস্তার আনাচে কানাচে পড়ে থাকতে দেখেছি দুমুঠো ভাতের অভাবে। দিনের পর দিন তিলে তিলে শুকিয়ে শুকিয়ে মানুষ কেমন করে মরে তাও আমি দেখেছি। দীর্ঘশ্বাসের অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আমি কতবার প্রত্যক্ষ করেছি আত্মীয়, বন্ধুবান্ধব, পাড়াপড়শি অনেকেই চলে যাচ্ছে মৃত্যুপথের মিছিল ধরে, চোখের জল চোখে শুকিয়ে। নতুনকে আলিঙ্গন করে নিয়েছি পুরাতনের সমাধির পাশে বসে। জীবনকে প্রাণহীন হতে দিইনি কিছুতেই। কিন্তু আজ আমি এত দুর্বল হয়ে পড়েছি কেন? যুদ্ধক্ষেত্রের এই বীভৎস রঙ্গমঞ্চে প্রতিটি সৈন্যের রক্ত উষ্ণ হয়ে উঠেছে শত্রু সৈন্যের রক্তপানের ছায়। আমি এত নিস্তেজ কেন? অনেক কষ্ট করে কতকগুলো ফুলের চারাগাছ সংগ্রহ করেছি। ওদের কবরে শিওরে যেখানে ক্রুশগুলো গাড়ানো আছে তার একপাশে পুঁতে দেব বলে। এই গাছগুলো একদিন বড় হবে, ওতে ফুল ফুটবে, আর সে ফুলগুলো এক একটা করে ঝরে পড়বে ওদের কবরের উপর। ফুলের সুমিষ্ট গন্ধে কবরের মানুষগুলো সব জেগে উঠবে। ফুল ওদের শোনাবে শান্তির আগমন বাণী। ওদের বিক্ষুব্ধ আত্মা শান্তি পাবে, ওরা শান্তি পাবে। স্পষ্ট মনে আছে সেদিন রাত্রেও আজকের মতো ভীষণ শীত পড়েছিল। গরমের দেশের লোক আমরা, এত শীত আমাদের সইবে কেন? দুটোর ওপর 4টে কম্বল চাপিয়েও বিছানায় শুয়ে ঠকঠক করে কাঁপছিলাম। ফ্রন্ট থেকে মাত্র অল্প কয়েক মাইল দূরে মিলিটারি হাসপাতালের ডাক্তার আমি। রাত্রে মাত্র 4 ঘন্টার বিশ্রাম, বিছানায় গা এলিয়েই দিতেই ঘুম চলে আসে। কিন্তু সেদিনের ব্যতিক্রম হলো, ঘুম এলো না। নানা রকম এলোমেলো চিন্তা এসে মাথায় গিজগিজ করতে লাগলো। রেডিয়াম ঘড়িতে স্পষ্ট দেখতে পেলাম 1 ঘন্টার মধ্যেই কেটে গেছে, আর মাত্র 3টে ঘন্টা বাকি আছে, কিন্তু ঘুম এখনো এলো না। চমকে উঠলাম, ঘুম? আমি জানি, নিশ্চিত করে জানি, একজন 16 বছরের কচি ছেলে আজ রাত ভোর হবার আগেই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়বে। পৃথিবীর সমস্ত গোলা বারুদ যদি একসাথে শব্দ করে ওঠে তবুও তার সে ঘুম ভাঙবে না। একদিন তাকে প্রথম দেখেছিলাম, সেদিন থেকেই জানতাম ওর বাঁচবার কোনো আশা নেই। সকরুণ দৃষ্টিতে ও আমার দিকে তাকিয়ে ব্যথিত স্বরে বলেছিল, ডাক্তার, আমার বাঁচবার কি কোনো আশা নেই ডাক্তার? জানতাম বুকের পাঁজরে গুলি লাগলে সে রোগীকে বাঁচানো সম্ভবপর হয়ে ওঠে না। তবুও তাকে সান্ত্বনা দিয়েছিলাম, ভয় করবার কিছু নেই, নিশ্চয়ই তুমি ভালো হয়ে যাবে। বেদনায় ভরা মুখখানা ওর আশার ক্ষীণ আলোকরশ্মিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। কিন্তু পরক্ষণেই তা ম্লান হয়ে গেল যখন সে একটা অসহনীয় বেদনা অনুভব করল বুকের নিচে। 1 গ্লাস জল। ওর ঠোঁট দুটো কেঁপে উঠল। জল নিয়ে এলো নার্স, কিন্তু 1 ফোঁটা জলও তার ভাগ্যে জুটল না। গ্লাস ভরে গেল উষ্ণ রক্তে। রক্তবমন আরম্ভ হলো ওর। ভীতবহবল চোখ দুটো বেয়ে এবার নামলো অশ্রুর বন্যা। কিছুতেই তাকে সান্ত্বনা দেয়া গেল না। বললাম, কেঁদো না জর্জ, কাঁদলে শরীর আরও খারাপ হয়ে যাবে। আমায় সান্ত্বনা দিতে চেষ্টা করো না ডাক্তার, আমি জানি আমার বাঁচবার কোনো আশা নেই। ক্ষুব্ধ অভিমানে ও চাপা আর্তনাদ করে উঠল। 16 বছরের এক কচি বালক, ফুল সবেমাত্র পাপড়ি মেলেছিল। ওর সম্মুখে ছিল আশা আকাঙ্ক্ষা ভরা উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু না ফুটতেই পাপড়ি ঝরে গেল। পুওর জর্জ। ওর কথাগুলো আজও বারবার আমার কানের ওপর মর্মর বেদনার সৃষ্টি করছে। জানো ডাক্তার, এরা আমার জোর করে যুদ্ধক্ষেত্রে ধরে নিয়ে এসেছে। এরা আমায় জোর করে আমার মায়ের কাছ থেকে ছিনিয়ে এনেছে। কথা বলো না জর্জ, কথা বলা নিষেধ, কিন্তু আমার মানা সত্ত্বেও
সে থামল না। স্পষ্ট বুঝতে পারছিলাম কথা বলতে ওর কষ্ট হচ্ছে, তবুও সে আপন মনে বলে চলল, হ্যাঁ, আমি নিশ্চয়ই মরে যাব। আমার মা, ছোট ভাই বোন, কাউকে আমি দেখব না, কাউকে আমি আর দেখব না। কান্নায় ওর গলার স্বর বন্ধ হয়ে এলো। ঘুম আর আসবে না জানি, যা একটু তন্দ্রা এসেছিল তাও ছুটে গেল। চিন্তা স্রোতের গতি পরিবর্তনের ধাক্কায় গুলির শব্দে হতচকিত হয়ে গিয়েছিলাম, কিন্তু যে দৃশ্যটা দেখলাম সে দৃশ্য দেখে পাষাণেরও চোখে জল এসে যায়। এডওয়ার্ড বলেছিল নিজ হাতে সে তার জীবনের জবনিকা টেনে দিবে। সে বাঁচার ভেতর সার্থকতা নেই, যে জীবনের ভেতর এতটুকু মধুরতা নেই, সে জীবনের ঘানি টেনে কী লাভ ডাক্তার? বারবার আক্ষেপ করেছিল এডওয়ার্ড। বেচারা তার দুটো চোখই হারিয়েছিল। শুধু তাই নয়, মুখটা এমন কদাকার হয়ে গিয়েছিল যে দেখলে ভয় হতো। একসময় সে যে খুব সুশ্রী ছিল তা তার মুখের একপাশেকার সুস্থ স্থানটুকু দেখলেই বোঝা যেত। এডওয়ার্ড বলেছিল গত জুলাই মাসে ওর বিয়ে হওয়ার কথা ছিল ম্যারিয়ানার সাথে। ম্যারিয়ানা? রুদ্ধ হয়ে এলো এডওয়ার্ডের কণ্ঠস্বর। লাজুক মেয়ে ম্যারিয়ানা। ছোটকাল থেকে একসাথেই আমরা বড় হয়েছিলাম। জানালার বাইরে অন্ধদৃষ্টি মেলে এডওয়ার্ড বলল, আমরা পরস্পরকে ভালোবাসতাম। আমাদের গার্জিয়ানরা তার যথাযথ মর্যাদা দিয়েছিলেন। আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে বার কয়েক ঢোক গিলল এডওয়ার্ড। ডাক্তার, তুমি নিশ্চয়ই অনুমান করতে পারছো তখন আমাদের অন্তরে কেমন খুশির বন্যা হয়ে গিয়েছিল। কিন্তু দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ চুপ করে রইল সে। কিন্তু এ কী হলো ডাক্তার? আমার সে জীবন কোথায় গেল? আমি জানি আমার সে জীবন আর ফিরে আসবার নয়, সে আর ফিরে আসবে না। জর্জের মতো এডওয়ার্ড অল্প বয়স্ক ছিল না, তাই চোখের জলকে সে সামলে নিয়েছিল। যুদ্ধে এলে কেন? হঠাৎ প্রশ্ন করে বসলাম। হ্যাঁ, যুদ্ধে কেন এলাম? মাথা নাড়তে নাড়তে আপন মনেই বলল সে। কিন্তু তুমি ম্যারিয়ানার কথাটারই পুনরাবৃত্তি করলে ডাক্তার। ম্যারিয়ানাও বলেছিল, কেন যুদ্ধে যাবে? যুদ্ধ করে তোমার কী লাভ? সেদিন প্রথম ম্যারিয়ানার চোখে জল দেখেছিলাম। ও ভীষণ কেঁদেছিল আর বলছিল, যুদ্ধে যেও না এডওয়ার্ড, যুদ্ধে আমাদের কোনো দরকার নেই। কিন্তু ম্যারিয়ানা জানতো না যে আমাদের সরকার সৈন্যবৃত্তি গ্রহণ করাটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। যুদ্ধ করবার ইচ্ছা থাকুক কিংবা না থাকুক, সবার গলায় একটা করে ব্রেন গান ঝুলিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া চাই। আজ বারবার মনে হচ্ছে ম্যারিয়ানা ঠিকই বলেছিল, যুদ্ধে আমাদের কী লাভ? বুলেটের সামনে কুকুর বেড়ালের মতো মরা, তীব্র শেলের আঘাতে হাত পা আর চোখ হারিয়ে চিরতরে অকর্মণ্য হয়ে যাওয়া ছাড়া আর কি পুরস্কারই আমরা পেয়ে থাকি? একটুখানি চুপ করে এডওয়ার্ড আবার বলল, আমি জানি ম্যারিয়ানা আর আমায় গ্রহণ করবে না। নিশ্চয়ই সে গ্রহণ করবে, আমি তাকে আশ্বাস দিলাম। না না না, কি বলতে গিয়ে এডওয়ার্ড থেমে গেল। তারপর অনেকক্ষণ কি চিন্তা করে ধীরে ধীরে বলল, হ্যাঁ, ম্যারিয়ানা হয়তো আমায় গ্রহণ করবে, কিন্তু নিশ্চয়ই সে আমার নিয়ে সুখী হতে পারবে না। আমি সব কিছু হারিয়েছি। তখন বিশ্বাস হয়নি এডওয়ার্ডের কথা, কিন্তু যখন রক্তাপ্লুত মেঝের উপর তাকে রিভলভার হাতে পড়ে থাকতে দেখলাম, তখনই বিশ্বাস করতে পেরেছিলাম যে এডওয়ার্ড আত্মহত্যা করেছে। রিভলভারের গুলিতে মাথার হাড়গুলো চারদিকে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। এডওয়ার্ডের উত্তপ্ত মস্তিষ্কগুলোকে যখন মেঝের উপর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছিল, তখনই জর্জ প্রলাপ বকতে আরম্ভ করলো। এরা আমার বাবাকে মেরেছে, আমার 4 ভাইকে ধরে ধরে এরা কামানের মুখে জুড়ে দিয়েছে, আমায়ও মারল, এবং এরা আমায় বাঁচতে দিল না। এরা কাউকে বাঁচতে দেবে না, সবাইকে মেরে ছাড়বে এরা, সবাইকে। দুয়ারে মৃদু শব্দ হতে চমক ভাঙল আমার। ঘড়িতে 3টা বেজে গেছে। আমার পাওনা 4টে ঘন্টার মধ্যে 3টিই শেষ। এবার কে যেন দুয়ারে আরও জোরে শব্দ করল। ওয়ার্ড ইনচার্জ এর গলা শুনতে পেলাম। মিস্টার চৌধুরী, শীঘ্র আসুন। 40 নম্বর সিটের রোগীটার অবস্থা ভীষণ খারাপ, ও আপনাকে খুঁজছে। 40 নম্বর সিট? হ্যাঁ,
জর্জের সিট নাম্বার 40। কিন্তু সে আমায় খুঁজছে কেন? দেরি নয়, আলাস্টারটা গায়ে দিয়ে উঠে দাঁড়ালাম। মৃত্যুর ক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে ওর উপর। নিস্তেজ হয়ে এসেছে ওর দেহ। ওর মাথার কাছে গিয়ে দাঁড়ালাম। অতি জোর করেই বুঝি ও চোখ দুটোকে মেলে একবার চারদিকে চাইল। আমার সাথে চোখাচোখি হতেই এক টুকরো ম্লান হাসি হেসে ইশারা করে কাছে ডাকলো। আমার মুখটাকে জোর করে টেনে নিয়ে ও ওর মুখের উপর রাখলো। তারপর শরীরের সমস্ত শক্তি দিয়ে মৃদুস্বরে কানে কানে বলল, আশীর্বাদ করো ডাক্তার। এরপর যেন এমন একটা দেশে জন্মায় যেখানে ছোট ছেলে মেয়েদের ধরে ধরে এমন করে বলি দেওয়া না হয়। আশীর্বাদ করো ডাক্তার। কথা বন্ধ হয়ে গেল চিরতরে। আরও কি বলতে চেয়েছিল কিন্তু পারল না। আশ্চর্য হলাম আমি। এ কয়টা কথা বলতেই কি সে এতক্ষণ মৃত্যুর সাথে লড়াই করে বেঁচেছিল? কিন্তু এ তো শুধু কথা নয়, ওর অন্তিম মুহূর্তের একাগ্র বাসনা। এডওয়ার্ড আর জর্জের আত্মা চলে গেছে দূরে, সমুদ্র পারে। তাদের ছোট্ট গ্রামগুলোতে বিরাটকায় সমুদ্রপোতের গহ্বরে ভোরে যেখানে থেকে তাদের চালান দেওয়া হয়েছিল যুদ্ধের শিকার হিসেবে বধ্যভূমির দিকে। ওহ, যে হে বিধাতা, যদি সত্যি তুমি থেকে থাকো তাহলে ওদের ক্ষমা করো না। উগ্র সাম্রাজ্য লোলুপতায় যারা লাখো লাখো সহায় সম্বলহীন নিষ্পাপ মানুষকে হত্যা করে, কোটি কোটি নারীকে বৈধব্যের বেশ পরিয়ে দুঃখের হোমানলে জ্বালিয়ে পুড়িয়ে মারে, তাদের তুমি ক্ষমা করো না। বিস্ময়ে রোষান্বিত হয়ে উঠেছিল প্রশস্ত কপাল। অবাক হয়ে গিয়েছিল বৃদ্ধ লুইয়ের কথা শুনে। আর রক্তপিপাসু সাম্রাজ্যবাদের হাত থেকে নিজের দেশকে মুক্ত করার জন্য যারা লড়াই করে, তাদের তুমি আরও শক্তি দাও প্রভু, তাদের তুমি আরও সাহস দাও। কিন্তু আর দেরি নয়। রাত্রি প্রভাত হয়ে এলো প্রায়। ঘণ্টা কয়েক মাত্র বাকি। যুদ্ধশ্রান্ত সৈনিকেরা সব এখন বিশ্রাম নিচ্ছে সকালের আক্রমণ আরও শক্তিশালী করবার জন্য। ফুলের গাছগুলো হাতে নিয়ে বেরিয়ে এলাম বাইরের উন্মুক্ত প্রান্তরে। বাদিকে একটু এগিয়ে গেলেই সৈন্যদের গোরস্থান। সেখানেই আছে জর্জ, এডওয়ার্ডের কবর ও লুইয়ের সমাধি। কেউ সরে গেল জর্জ, এডওয়ার্ড আর লুইয়ের কবরের পাশ থেকে। আশেপাশে কোনো জনবসতি নেই জানি, কিন্তু এ কিশোরী মেয়ে কোত্থেকে এলো এখানে? আমাকে কিছু ভাবতে না দিয়েই ও হাত দিয়ে আমায় কাছে ডাকলো। তারপর চোখ দিয়ে ইশারায় বলল, পিছে পিছে এসো। ও চলতে আরম্ভ করলো, কিন্তু এক অপরিচিত মেয়ের পেছনে পেছনে আমি যাব কেন? চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। ও ফিরে দাঁড়ালো, ধীরে স্থির দৃষ্টিতে তাকালো আমার দিকে। উহ, এ কি তীব্র চাহনি! চোখ দুটো ঝলসে উঠল আমার। চাপা আর্তনাদ করে উঠলাম, আসছি। তারপর পিছে পিছে এগিয়ে চললাম। একটা কথাও বলল না কিশোরী মেয়েটি। রীতিমতো ভয় পেয়ে গেলাম। কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছে আমাকে? কিসের পচা ভ্যাপসা গন্ধ ভেসে এলো নাকে। হাত দিয়ে রুমালটা বের করে আনলাম পকেট থেকে। ক্রমশ আরও তীব্রতর হয়ে আসছে গন্ধটা। বমি করবার উপক্রম হলো আমার। তবুও এগিয়ে চললাম ধীরে ধীরে। একসময় মেয়েটা পিছন ফিরে দাঁড়ালো। অবাক হলাম। একটু আগে যে চোখ দিয়ে আগুনের ফুলকি ঠিকরে বেরিয়ে এসছিল, এখন সে চোখ দুটোকে কত শান্ত, স্নিগ্ধ আর আবেগপূর্ণ বলে মনে হচ্ছে। তুমি এখানে কি কাজ করো? মেয়েটির গলার স্বর আমার কানে সেতারের ঝংকার দিয়ে গেল। বিস্ময়ে কপালের রেখাগুলো কুঁচকে এলো আমার। কে এ নারী? সাধারণ মহিলা না দেবী? মাথা নেড়ে উত্তর দিলাম, আমি এখানে ডাক্তারি করি। ডাক্তারি করো? আমাকে ডাক্তার বলে মেয়েটার যেন বিশ্বাস হলো না। এমনি ভাব করলো সে। তারপর বলল, ডাক্তার হয়ে তুমি এই গন্ধটা কিসের বলতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নাকের ওপর থেকে রুমালটা সরিয়ে নিয়ে ভালো করে গন্ধটা পরীক্ষা করে দেখলাম আমি। তারপর বললাম, নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ার মরে পচে আছে। হা হা হা। মেয়েটির বিকট হাসিতে শিউরে উঠলাম আমি। মনে হলো যেন রূপকথার কোনো এক রাক্ষসে মূলর মতো দাঁত বের করে আমাকে ব্যঙ্গ করলো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ।
কতগুলো জন্তু জানোয়ার ওখানে মরে পচে আছে। ভ্রুকুচকে কথা কয়টি বলল। এক অদ্ভুত বিজাতীয় হাসি টানল মেয়েটি। দাঁতের দাঁত চেপে চাপা আক্রোশে বারবার উচ্চারণ করল সে, জানোয়ার, জানোয়ার। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। পূর্ণ দৃষ্টিতে মেয়েটি আবার তাকালো আমার দিকে। ভয়ে কাঠ হয়ে এলো আমার সমস্ত শরীর। এ কি সেই শান্ত স্নিগ্ধ নারী মূর্তি, না এক জ্বলন্ত অগ্নিপিণ্ড? হ্যাঁ, ওরা জানোয়ারই তো, নইলে এমন করে মরবে কেন? মেয়েটি আবার বলল। এতক্ষণে খেয়াল ভাঙল আমার। কোথায় চলেছি আমি? কোন মরীচিকার পথে? ফিরে দাঁড়ালাম আমি, কিন্তু এগুতে পারলাম না এক পাও। পেছন থেকে ডাক এলো, ডাক্তার! কি অদ্ভুত করুণায় ভেজা সে আহ্বান। তুমি বড্ড অস্বস্তি বোধ করছো, নয় কি ডাক্তার? কিন্তু তোমায় আমার বড্ড প্রয়োজন আছে ডাক্তার। মেয়েটির চোখে অসংখ্য অনুরোধ। সামনে এগিয়ে চলতে চলতে মেয়েটি আবার বলল, ওই দেখো ডাক্তার, জানোয়ারগুলো কেমন করে পড়ে আছে। শিউরে উঠলাম আমি। সামনে যতদূর দেখা যায় শুধু মৃতের স্তূপ। কোনো এক সময় হয়তো এরা মানুষ ছিল, কিন্তু সঙ্গিনের খোঁচায় আর বুলেটের আঘাতে দেহের অঙ্গপ্রত্যঙ্গ এমন বিকৃতি লাভ করেছে যে ওদের মানুষ বলে ভাবা দুঃসাধ্য। হঠাৎ মনে পড়ে গেল সেই বিকট হাসি, মেজর কলিন্সের দাঁত বের করা সেই প্রবল অট্টহাসি, আর টেবিলে চাপটাঘাতে করে বলা সেই কথাগুলো, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। বাঁচবার জন্য আমরা সংগ্রাম করে যাব, আর যত পারব শত্রুদের হত্যা করব। মানুষের কোনো প্রয়োজন নেই আমাদের। মানুষ চাই না আমরা চাই মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম খনিগুলো, সোনা ফলানো শস্যভূমি আর বড় বড় কারখানাগুলো, আর ভারত চীনের মতো কলোনিগুলো, যেখানে আমরা আমাদের সমস্ত রদ্দি মালগুলো চালাতে পারবো। তার জন্য প্রয়োজন হলে আমরা রোগ জীবাণু ছড়িয়ে দেব ওদের ঘরে ঘরে, অ্যাটম বোমা মেরে নিশ্চিহ্ন করে দেব ওদের, আর মেশিন গান দিয়ে টুকরো টুকরো করে ফেলবো ওদের শান্তির কপটকে। কোন পাপিষ্ঠরা এই নিষ্পাপ মানুষগুলোকে এমন করে হত্যা করেছে? নিজের অজ্ঞাতসারেই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো কথা কয়টি। কি বললে ডাক্তার? মেয়েটি চকিত হয়ে আমার দিকে ফিরে চাইল। তুমি ওদের পাপিষ্ঠ বললে? কিন্তু ওরা এ কথা শুনলে তোমাকেও এমনি করে মারবে। এরা তোমার চেয়েও অতি সামান্য কথা বলেছিল। এরা শুধু বলেছিল আমরা যুদ্ধ চাই না। এ না চাওয়াটাই এদের কাল হয়েছে। এরা এদের একটা করে ধরে এনে এখানে জড়ো করল, আর নির্বিবাদে টিপে দিল মেশিন গানের ট্রিগার। কিছুক্ষণ চুপ করে রইল মেয়েটি। দূর সমুদ্রের বাতাসে ওর চুলগুলো উঠতে আরম্ভ করেছে, দাঁত দিয়ে ঠোঁট দুটোকে কামড়িয়ে ধরে। পায়ের নিচেকার রক্তে ভেজা মাটির দিকে চোখ দুটো নামিয়ে কি যেন ভাবলো। তারপরে একসময় আবার বলতে আরম্ভ করলো, কিন্তু কেন আমরা যুদ্ধ করব? কাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব? ওরাও তো আমাদের মা, ভাই, বোনের মতো। ওদেরও ছেলে মেয়ে আছে, বাড়িতে সুন্দর ফুটফুটে বউ আছে, আরও আছে আত্মীয় পরিচয়। ওদের আশা আকাঙ্ক্ষা আছে, সাত স্বপ্ন আছে, যেমনটি আমাদের আছে। মানুষের কল্পিত একটা সীমারেখা এপারে ওপারে বলেই কি আমরা পরস্পর শত্রু? তুমি বলো ডাক্তার, সভ্যতারই কি নিষ্ঠুর পরিহাস? মানুষকে সে মানুষের বিরুদ্ধে লড়বার জন্য প্ররোচনা করে দেয়। আবার কিছুক্ষণ থামলো মেয়েটি। দূরে পূর্বাকাশে শুকতারাটা জ্বলজ্বল করছে। মেয়েটি একবার সেদিকে ফিরে চাইল, তারপর ক্ষুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যর্থতার তীব্র হুতাশনে ভেজা কণ্ঠে মেয়েটি বলল, জীবনটা এরকম হলো কেন ডাক্তার? কত স্বপ্ন ছিল আমার, যা নারীর চিরন্তন স্বপ্ন। একটা সুন্দর সুঠাম স্বামী, ফুটফুটে স্বাস্থ্যবান ছেলে, আর ফুর্তির জোয়ারে ঘেরা ছোট্ট একটা ঘর। কিন্তু এ কী হলো ডাক্তার? এ কী হলো? যুদ্ধ আমাদের এ কী সর্বনাশ টানলো? টপটপ করে জল পড়ছিল ওর চোখ দিয়ে। সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেলাম না। দেখো ডাক্তার, ওই 2 বছরের ছেলেটি, সে ওদের কাছে কি অপরাধ করেছিল, যার জন্যে এ ক্ষুদ্র দেহটাকে ওরা বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে? দুহাত দিয়ে চোখ ঢাকলাম। এই দৃশ্য দেখবার নয়, কিছুতেই নয়।
এই মুহূর্তে 18 বছর আগেকার আর একটা ছবি পাশাপাশি ভেসে উঠল আমার চোখের সামনে। পথে পথে মোড়ে মোড়ে আর রাস্তায় আনাচে কানাচে বসে বসে ঠুকছে রক্ত মাংসহীন সবের দল। 1 নয় 2 নয়, হাজার হাজার। পথের কুকুর আর আকাশের শকুনদের ভোজসভা বসেছে নর্দমার পাশে। আদমরা মানুষগুলোকে টেনে হ্যাঁচড়ে করে মহা উল্লাসে ভক্ষণ করছে ওরা। দ্বিতীয় মহাসমর। আর দুর্ভিক্ষ জর্জরিত সোনার বাংলা। চারদিকে শুধু হাহাকার, অন্ন নেই, বস্ত্র নেই, নেই নেই, কিছু নেই। শুধু আছে দুর্ভিক্ষ, মহামারী আর অভাব অনটন। বলতে না বলতেই বাজার থেকে চাল ডাল সব কিছু গেল অদৃশ্য হয়ে, আর হু হু করে বেড়ে গেল জিনিসপত্রের দর। কালকের 2 পয়সার পাউরুটি রাত না পোহাতেই হয়ে গেল 2 আনা, তারপর 4 আনা। 5 টাকা মনের চাল তা কিনা চোখের পলক না ফেলতে গিয়েই ঠেকল 50-এর কোঠায়। চিতার পর চিতা জ্বলে উঠল সোনা ফলানোর দেশে, পল্লীতে পল্লীতে। মাটি খুঁড়ে কবর দেবার অবসর কই। খরস্রোতা নদীগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে মরা টানতে টানতে। শান্তিপ্রিয় মানুষ সব ভীত ত্রস্ত। এই বুঝি সাইরেন বাজবে, আর সাথে সাথে আরম্ভ হবে নর হত্যাযজ্ঞ। এক মুহূর্তের বুঝি ধ্বংস হয়ে যাবে মানুষ বহু কষ্টে গড়া ওই সুন্দর শহর, বহু মূল্যবান মিউজিয়াম, আর বহু সাধনার পর সৃষ্ট ওই বিশাল পাঠাগার। এই বুঝি পুরে ছাই হয়ে গেল কৃষকের রক্ত দিয়ে বোনা পাটের গাছগুলো, আর শ্রমিকের একমাত্র মাথা গুজবার সম্বল খোলার ঘরটি। বহু কথা, বহু ছবি এক নিমিষে চলচ্চিত্রের মতো রেখাপাত করে গেল আমার মনস্পটে। গরিব চাষি রহিম শেখের চোখে ঘুম নেই, ঘুম নেই ওর লিকলিকে বউটির চোখে, আর অবলা মেয়েটির চোখে। পেটের অশান্ত পোকাগুলোর তীব্র দংশনে ছটফট করছে ওরা। ঘুম কি করে আসবে? ইজ্জত গেল, ইজ্জত গেল ওদের। মান সম্মান নিয়ে বাঁচা বুঝি দায় হয়ে পড়ল এবার। শিকারি কুকুরের দল ওত পেতে গেছে গোড়া সৈন্যগুলো সব। বদ্ধ দৌড়ের আড়াল থেকে দুরু দুরু বুকে কাঁপছে গ্রাম্য তরুণীরা। মাতৃময়ী বাঙালি নারীর দেহ নিয়ে চারদিকে চলছে ছিনিমিনি খেলা। অনাকাঙ্ক্ষিত সন্তানরা সব ইতস্তত ছড়িয়ে আছে আস্তাকুরের ছায়ের গাদায়, শহরের নর্দমায় আর জলপচা খানা ডোবায়। এক হাত কার, শুধু এক হাত কাপড় আর এক মুঠো ভাতের জন্য ওরা বিক্রি করে দিচ্ছে ওদের আপন পেটের ছেলে মেয়েকে আর কালমা পরে বিয়ে করা বউকে। কি একটা অদ্ভুত পরিবর্তন! শুধু একটা মহাসমর, আর মানুষগুলোকে পৌঁছিয়ে দিল আদিম যুগের নরখাদকের দেশে। জানো ডাক্তার, মেয়েটির গলার স্বরে হঠাৎ চিন্তার স্রোতটা মাঝপথেই বাধাপ্রাপ্ত হলো। চেয়ে দেখলাম মেয়েটি আবার বলতে আরম্ভ করেছে, এ পৃথিবীতে বিচার বলে কিছু নেই। বিচার যদি থাকতো তাহলে বর্বরচিত হত্যাকাণ্ডের অপরাধীদের কেউ বিচার করলো না কেন? ওদের রচিত আইনে আছে প্রাণের পরিবর্তে প্রাণ। যার আশ্রয় নিয়ে ওরা দৈনন্দিন কত নিরপরাধীকে ফাঁসি ঝুলিয়ে মারে। কিন্তু ওদের বেলায় এই আইন কোথায় গেল তুমিই বলো ডাক্তার? পৃথিবীর ঐতিহাসে এত বড় হত্যাকাণ্ড আর কোনোদিন ঘটেছিল কি? দেখো, সেই খুনি আসামিদের মানুষগুলো সব মাথায় তুলে নাচছে, গলায় মালা পরিয়ে বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীর, অদ্বিতীয় মহামানব। আবার কিছুক্ষণ চুপ করে রইল ও। বাতাসের মৃদু প্রতিধ্বনি ছাড়া আর কোনো শব্দ নেই। দূরে ফ্রন্টের সৈন্যদের ঘুম আরও ঘনীভূত হয়ে এসেছে ভোরের হিমেল হাওয়ার মৃদু পরশে। ডাক্তার, আবার ওর কণ্ঠস্বর শোনা গেল। তোমার কাজের খুব ক্ষতি করে ফেললাম ডাক্তার, কিছু মনে করো না। ভোর হয়ে এলো প্রায়, দেখছো না আকাশের তারাগুলো সব একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি চুপ। ও আবার বলল, আচ্ছা ডাক্তার, বর্তমানে পৃথিবীতে মানুষের সবচেয়ে মারাত্মক ব্যাধি কোনটা বলতে পারো? হঠাৎ এ প্রশ্নের হেতু নিজের মনকেই নিজে প্রশ্ন করলাম প্রথমে, তারপর উত্তর দিলাম, হ্যাঁ, প্লেগ। যার দ্বারা আক্রান্ত হলে 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। অদ্ভুত কথা শোনালে ডাক্তার। ভ্রুজোড়া কপালে উঠে এলো মেয়েটির। প্লেগ একটা রোগ তা জানি, সে রোগের ঔষধ আবিষ্কার করবার জন্য তোমরা অনেক চেষ্টা করছো, কিন্তু আশ্চর্য ডাক্তার,
যুদ্ধ নামক যে ব্যাধিটা ঘণ্টায় হাজার হাজার মানুষের জীবন নাশ করে চলেছে, তার প্রতিরোধের জন্য তোমরা কি করছো? তোমরা রোগের চিকিৎসা করো। একটা মানুষের বাঁচবার জন্য তোমাদের কত সাধ্য সাধনা, কত সংগ্রাম, কিন্তু লাখো মানুষের মৃত্যুকে তোমরা নির্লিপ্তের মতো উপেক্ষা করে যাচ্ছ কেন? শুধু বিস্মিত হলাম না, অবাকও হলাম। এ নারী বলে কি? ও আবার বলল, একটা কাজ করতে পারবে ডাক্তার, একটা মহৎ কাজ। মুখ ফুটে কিছু বলতে হলো না আমার, চোখ দুটোই জানিয়ে দিল কি কাজ। আগে সেটাই বলো। পারি তো নিশ্চয়ই করব, ভয় পেও না ডাক্তার। তোমায় আমি এমন কোনো কাজের ভার দেব না যা তুমি বইতে পারবে না। ও এবার আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো। আমি অবাক হলাম, ওর চোখের পলক পড়ে না কেন। ও বলতে আরম্ভ করলো, তোমায় আমি বলবো না যে তুমি যুদ্ধটা থামিয়ে দাও, শান্তিপ্রিয় মানুষগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচাও, কারণ তা তোমার একার কাজ নয়, তুমি একা তা পারবে না। ওর দৃষ্টি তখন দূর দিগন্তের সীমারেখার দিকে প্রসারিত, চোখের তারায় তারায় আশার স্ফুলিঙ্গ দেদীপ্যমান। ও আবার বলে চলল, কিন্তু একটা কথা জানো ডাক্তার, মাটির মানুষগুলো নিশ্চয়ই একদিন জাগবে, আর শয়তানদের মুখোশ খুলে ফেলবে তারা। তাদের জাগরণের দুর্বার স্রোতে কোথায় ভেসে যাবে যুদ্ধের দালালরা আর অত্যাচারী ধনকুবেররা। তখন একটা নূতন পৃথিবীর সৃষ্টি হবে, যেখানে দুঃখ দুর্দশা, অভাব, অনটন বলে কিছু থাকবে না। মানুষে মানুষে এত ভেদাভেদ, এত হিংসা বিদ্বেষ, সব কিছুর অবসান হবে, আর পৃথিবীতে স্বর্গের প্রতিষ্ঠা হবে, নয় কি ডাক্তার? কি কাজ তা তো এখনো বললে না তুমি। ওর কথার মাঝখানেই বাধা দিলাম, যদিও ওর কথাগুলো বাজবার উদ্দীপনা আর নূতন সৃষ্টির প্রেরণা দিচ্ছিল আমাকে, কিন্তু সময় বড্ড কম। হ্যাঁ ডাক্তার, কাজের কথাটাই এবার তোমায়। মেয়েটি এবার ডান দিকে ঘুরে দাঁড়ালো, তারপর সামনে একটা ঝোপের দিকে আঙুল নির্দেশ করে বলল, ওই যে ডাক্তার, চেয়ে দেখো, গাছের আড়ালে একটা দালানের ভাঙা কার্নিশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আমার দিকে। হ্যাঁ, আবছা দেখতে পাচ্ছি, আমি সায় দিলাম। তোমাকে সেখানে যেতে হবে ডাক্তার। কিন্তু কেন? আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এক অদ্ভুত হাসি খেলে গেল মেয়েটির দু ঠোঁটের মাঝপথ দিয়ে। আমি শপথ করে বলতে পারি, অমন ব্যথাতুর হাসি আমার জীবনে আমি কাউকে হাসতে দেখিনি। ও বলল, যাও ডাক্তার, নিজ চোখে দেখবে। কি ভাবছো ডাক্তার? আমার অন্যমনস্ক মুখের দিকে তাকিয়ে ও আবার প্রশ্ন করল, কই কিছু না তো। হ্যাঁ, নিশ্চয়ই তুমি কিছু ভাবছিলে। ভাবছিলাম? ও হ্যাঁ, ভাবছিলাম তোমার কথা। আমার কথা? হ্যাঁ, ভাবছিলাম পৃথিবীর প্রত্যেকটা লোক যদি তোমার মতো হতো, তাহলে কি সুন্দরী না হতো এই পৃথিবীটা। ও। মেয়েটি এবার আমার দিকে মুখ ফিরিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে তাকালো। অন্ধকার দূর হয়ে ফর্সা হয়ে আসছে আকাশ। আর দাঁড়ালাম না সেখানে, এগিয়ে চললাম সেই ভাঙা কার্নিশটা লক্ষ্য করে। কিছুদের এসে একবার পিছন দিকে ফিরে চাইলাম। ও দাঁড়িয়ে আছে, নিথর নিষ্কম্পন, পলক্ষীন চাহনি। তারপর গুনে গুনে আরও গোটা 50 পদক্ষেপ সামনে এসে আর একবার ফিরে চাই। নেই, ও নেই, ওর চিহ্নও নেই। কাদের পদশব্দ? মাটির ওপর ভারী বুট জুতার আওয়াজ না? এক নয়, অনেক। গাছের আড়ালে আত্মগোপন করে দাঁড়ালাম। খাকি ইউনিফর্ম পরা সৈন্যগুলো হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কি করে ঘরের ভেতর গিয়ে ঢুকলো। তারপর অনেকক্ষণ, অনেক উদ্বেগপূর্ণ মুহূর্ত কেটে গেল। অপেক্ষায় আছি ওরা কখন বেরোবে। হ্যাঁ, একসময় ওরা বেরিয়ে গেল। এলোমেলো উস্কো খুস্কো চুল, শৃঙ্খলাহীন পদবিক্ষেপে ওরা একের গায়ের ওপর অন্যে হেলে পড়ল, আর মাঝে মাঝে এমন বিশ্রী কতকগুলো শব্দের উচ্চারণ করতে লাগলো যা সভ্য মানুষকে বলতে আমি কোনোদিনও শুনিনি। রুদ্ধ নিঃশ্বাসে আরও কয়েক মিনিট দাঁড়িয়ে রইলাম। ওরা ধীরে ধীরে কুয়াশার ভেতর অদৃশ্য হয়ে গেল। অনেক দিনের পুরনো দালান, দেয়ালে চুনকাম পড়েনি, তাও কয়েক বছর হবে। মরচে পড়া জানালা দরজাগুলো কোনো রকম ঝুলে আছে। ঘরের দেয়ালে অসংখ্য মাকড়সার জাল, দেয়ালে টাঙানো একটা ফটো। চমকে পিছিয়ে এলাম দুহাত।
আধ ভাঙা ড্রেসিং টেবিলের ওপর দাঁড়িয়ে ফটোটি নামিয়ে নিলাম অতি সন্তর্পণে। রুমাল দিয়ে ধুলাবালিগুলো ঝেড়ে নিলাম। তারপর দু চোখ ভরে তার দিকে তাকালাম। সেই অপরূপা তরুণী, মুখের কোণে স্নিগ্ধ হাসির রেখা, নিচে ছোট করে নাম লেখা লুইসা। ড্রেসিং টেবিলের ড্রয়ারটা টানতেই খুলে গেল। অনেকগুলো খাতাপত্র সাজানো রয়েছে, থাকে থাকে শুধু ধুলাবালি জমে আছে চারদিকে। একখানা খাতা হাতে তুলে নিলাম, কবিতার খাতা। প্রথম পৃষ্ঠাতেই লাল কালিতে লেখা বড় বড় করে কটা লাইন, যুদ্ধ আমি চাই না, কারণ যুদ্ধ এমন একটা ব্যাধি যে শুধু দুর্বল আর রোগা লোকের জীবন হরণ করে না, সুস্থ সবল এবং সতেজ মানুষকেও হত্যা করে। আমি শান্তি চাই, কারণ শান্তি মানুষকে। তারপর পাতার পর পাতা উল্টে গেলাম আর দেখে গেলাম কবিতার পর কবিতা। শেষের কবিতা একটু শব্দ করেই পড়লাম। হে আমার ভীরু মন, চলার পথে কভু যদি উন্মত্ত সাগর কিবা ক্ষুদিত ব্যাঘ্রের সম্মুখীন হই, তুমি আমারে পিছিয়ে এনো না, শক্তি দিও, সাহস দিও, যেন সে সাগর আমি ডিঙাতে পারি, সে ব্যাঘ্র যেন হত্যা করতে পারি। আর আমার রুটি রুজি আর অধিকারের দাবি নিয়ে যখন আমি এগিয়ে যাব, সামনে উদ্ধত রাইফেল দেখে তুমি আমার মাথা নত করে দিও না। আমার রুগ্না মায়ের কথা চিন্তা করে, আমার নগ্ন বউয়ের সকরুণ চাহরিনীর কথা মনে করে, আর আমার হতভাগা শিশুর শোচনীয় মৃত্যুর কথা স্মরণ করে তুমি আমাকে রুখে দাঁড়াবার সামর্থ্য দিও, শক্তি দিও। যদি ওরা গুলি চালায়, চালাতে দাও, ভীত হইও না তুমি। কত মারবে ওরা? 100, 1000, লক্ষ, কোটি? এর চেয়েও বেশি? না গো না, ওদের গুলি ততক্ষণে ফুরিয়ে যাবে, আর 1 কোটি প্রাণের পরিবর্তে 100 কোটি প্রাণ মুক্তি পাবে শোষণের জিঞ্জির হতে। পড়া শেষ করে খাতাগুলো ড্রয়ারের ভেতর রেখে দিলাম। হাত ঘড়ির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। বেলা 11টা। খক খক করে কে যেন কাশলো। আশেপাশে কোথায়? তারপর অস্পষ্ট কাতরানির শব্দ, মাগো আর যে পারি না মা। পাশের রুমে ঢুকতেই মেঝের উপর অনেকগুলো বোতলের ভগ্নাবশেষ ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। মেঝেটা একেবারে ভিজে স্যাঁতসেঁতা হয়ে আছে। পকেট থেকে রুমাল বের করে নাকে চাপলাম। পচা মদের গন্ধ বাতাসে বিষ ছড়াচ্ছে। তারপর যে রুমালটিতে পা দিলাম, সেটা একটা লম্বা হলরুম। সামনে একটা জ্যান্ত ব্যাগ দেখলেও বুঝি এত চমকাতাম না। আমি যেমন করে চমকে উঠলাম। শুধু অবাক হলাম না, শরীরে যেন হিম হয়ে এলো আমার। শরীরের তন্ত্রীগুলো এক মুহূর্তের জন্য অচল থেকে আবার সচল হয়ে এলো। পা দুটো দুবার ঠকঠক করে কেঁপে তারপর স্থির হলো। ঝাপসা দৃষ্টিশক্তিকে আরও প্রসারিত করে আমি ওদের দিকে তাকালাম। উলঙ্গ, একেবারে উলঙ্গ বিবস্ত্রা নারী দেহ, সব ছড়িয়ে আছে মেঝের উপর, এখানে ওখানে ইতস্তত বিক্ষিপ্ত মাটির ঢেলার মতো। শেকল দিয়ে বাঁধা রয়েছে ওদের শীর্ণ হাতগুলো দেয়ালের আংটার সাথে। কাতরাচ্ছে ওরা। মাগো, আর যে সইতে পারি না মা। কিংকর্তব্যবিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম আমি। বার কয়েকবার ঘুরপাক দিয়ে উঠল আমার মাথাটা। মানুষগুলো সব কি পশু হয়ে গেল নাকি? মনুষ্যত্বের এতটুকু নিদর্শনে কি তাদের ভেতর অবশিষ্ট নেই? অসংযত পা দুটো খুট করে শব্দ করে উঠল। ক্ষুধিত সিংহের সামনে পড়লে নিরস্ত্র মানুষ যেমন ভয়ার্ত চিৎকার করে ওঠে, ওরাও ঠিক তেমনি আর্তনাদ করে উঠল। মাগো, এবার আর বাঁচব না। আর তারপর কোটরে ঢোকা চোখগুলো উলঙ্গ করে আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো ওরা। অজস্র অভিশাপ ঝরে পড়েছে ওদের ও চোখগুলো থেকে। ওরা অভিশাপ দিচ্ছে ওদের জন্মদাতাকে, মানুষের আদিম বন্যতাকে, আর ওদের জীবন যৌবন হরণকারী দিগকে। আবার মেজর কলিন্সের সেই অট্টহাসি, আবার রক্তাক্ত সুরা হাতে বলে যাওয়া মেজর কলিন্সের সেই কথাগুলো। ইরান, তুরান আর মিশরের নেকাব পরা মেয়ের মোমের মতো দেহগুলো আমার স্থায়ী সম্পত্তি হয়ে রইবে। রাশিয়ার, উজবেকি আর কাজাকি তরুণীর শালীনতার বুকে ছুরি হেনে ওদের ন্যাংটা নাচাবো আমরা। ভারতীয় লজ্জাবতী মাংসপিণ্ডগুলোর ঘোমটা উল্টিয়ে আমরা চুমু খাবো।
আর আমাদের কামনা চরিতার্থের জন্য ওদের আমরা ব্যবহার করব। ঠিক জুতা আর মোজাকে আমরা যেরকম ব্যবহার করে থাকি। যন্ত্রচালিতের মতো এসে দাঁড়ালাম ওদের পাশে। অবাক হলো ওরা। যখন আমি ওদের বাঁধনগুলো একে একে খুলে দিতে লাগলাম, ওদের ভয় দূর হলো। লজ্জা এসে পূর্ণ করলো ভয়ের স্থান। ওরা শীর্ণ হাত দুটো দিয়ে বুকটাকে ঢেকে পাশের ঘরটাতে পালিয়ে গেল। সবশেষে শুধু আরেকটি মাত্র বাকি। ওর বাঁধনটা খুলতে গিয়ে ইলেকট্রিকের শক পাওয়ার মতো আমি লাফিয়ে উঠলাম। এত ঠান্ডা, এত শীতল! হতভাগী মেয়েটা মারা গেছে। গলার স্বরটা কেঁপে উঠল আমার। আর সাথে সাথে একটা মেয়ের করুণ চিৎকার শোনা গেল পাশের ঘর থেকে, দিদি গো দিদি! ঝড়ের বেগে সে ছুটে এলো আমার সামনে, মৃতা মেয়েটির পাশে, আর তার উপর হয়ে পড়ে থাকা দেহটাকে ধরে চিৎকার করে দিল প্রথমে। তারপর ওর বুকের ভেতর মুখ গুজে কান্নার জোয়ারে ভেসে পড়ল মেয়েটি। কে? লুইসা? অবাক বিস্ময়ে বোবা হয়ে রইলাম আমি। হ্যাঁ, লুইসাই বটে। মৃতা তরুণীটি লুইসারই প্রতিকৃতি স্মরণ করিয়ে দিয়েছে আমায়। ও ঘর থেকে একজন চিৎকার করে বলল, ওর নাম লুইসা। আজ 2 দিন ধরে ভীষণ ছটফট করছিল ও। কাল বিকেলে ওকে আমি এক ফোঁটা জল বলে চিৎকার করতে শুনেছিলাম, বলল আর একজন। গায়ের আলস্টারটা খুলে লুইসার নগ্নদেহটা ঢেকে দিলাম আমি। প্রচণ্ড শীতের ভেতরেও আমার কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দেখা দিল। হতবিহ্বল নেত্রে আমি চেয়ে রইলাম লুইসার শুকনো মুখটার দিকে। ওর জিভটা এখনো বেরিয়ে আছে, দাঁতের ফাঁক দিয়ে মনে হলো সে চিৎকার করে বলছে, এক ফোঁটা জল, এক ফোঁটা জল। ওর ছোট বোনগুলো তখনও কাঁদছে, আরও চেঁচিয়ে, আরও করুণ গলায়। আমি ওর মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিতে চাইলাম। ফোঁস করে ও সাপের মতো ফনা তুলে দূরে সরে গেল। ওহ, এই খাকি পোশাকের প্রতি কি অদ্ভুত ঘৃণা জন্মে আছে ওদের বুকের পাঁজরে পাঁজরে। আবার পদশব্দ, বেশি নয়, অল্প কয়েকটা। পাশের ঘরের মেয়েগুলো নিঃশ্বাস নেওয়াও বন্ধ করে ফেললো নাকি, নইলে এত গভীর নীরবতা কেন? কিন্তু ডাকবার অবসর কোথায়? লুইসার ছোট বোনটা বার কয় হুমড়ি খেয়ে ঘর ছেড়ে পালিয়েছে তার মৃত বোনটিকে ফেলে। নরখাদকের গন্ধ পেয়েছে, তাই তারা পালাচ্ছে। চোখ ফেরাতেই চেয়ে দেখলাম সামনে দাঁড়িয়ে মেজর কলিন্স। মেজর কলিন্স হাসছে আর বলছে, তুমিও ফুর্তি করতে এসেছো ডাক্তার? হ্যাঁ, ফুর্তি করো ডাক্তার। আমাদের সৈন্যরা ওদের 30টা গ্রাম জ্বালিয়ে পুড়ে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। ফুর্তি করো ডাক্তার, ফুর্তি করো। হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। অনুভব করলাম জর্জ এডওয়ার্ড আর লুইয়ের আত্মা এসে ঘিরে দাঁড়িয়েছে আমায়। লুইসা আমার কানে কানে বলছে, ডাক্তার, লাখো হাজারো মানুষের ছিন্ন ভিন্ন দেহের কথা কি এত শীঘ্রই তুমি ভুলে গেলে? শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রচণ্ড বেগে মেজর কলিন্সের মুখে আমি বসিয়ে দিলাম চর। শান্তি সংগ্রামের আমার প্রথম পদক্ষেপ। ম্যাসাকার। ওরা আমার কে ছিল? বন্ধুবান্ধব? কিছুই নয়। তবু ওদের স্মৃতি আমার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তকে প্রাণহীন করে তুলেছে কেন? মানুষের মৃত্যু, সে তো এক চিরন্তন সত্য। মৃত্যু আছে বলেই সৃষ্টির প্রয়োজন আছে। আবার নব নব সৃষ্টি মানুষকে যুগে যুগে উৎসাহ, উদ্দীপনা আর প্রেরণা দিয়ে এসেছে। কিন্তু তবু ওদের মৃত্যুতে আমি এত ব্যথাতুর কেন? কত শত দুর্ভিক্ষ, মহামারী আমি ডিঙিয়ে এসেছি। কত লাখো হাজার মাংসহীন দেহকে রাস্তার আনাচে কানাচে পড়ে থাকতে দেখেছি দুমুঠো ভাতের অভাবে। দিনের পর দিন তিলে তিলে শুকিয়ে শুকিয়ে মানুষ কেমন করে মরে তাও আমি দেখেছি। দীর্ঘশ্বাসের অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে আমি কতবার প্রত্যক্ষ করেছি আত্মীয়, বন্ধুবান্ধব, পাড়াপড়শি অনেকেই চলে যাচ্ছে মৃত্যুপথের মিছিল ধরে, চোখের জল চোখে শুকিয়ে। নতুনকে আলিঙ্গন করে নিয়েছি পুরাতনের সমাধির পাশে বসে। জীবনকে প্রাণহীন হতে দিইনি কিছুতেই। কিন্তু আজ আমি এত দুর্বল হয়ে পড়েছি কেন? যুদ্ধক্ষেত্রের এই বীভৎস রঙ্গমঞ্চে প্রতিটি সৈন্যের রক্ত উষ্ণ হয়ে উঠেছে শত্রু সৈন্যের রক্তপানের ছায়।
আমি এত নিস্তেজ কেন? অনেক কষ্ট করে কতকগুলো ফুলের চারা গাছ সংগ্রহ করেছি। ওদের কবরে শিওরে যেখানে ক্রুশগুলো গাড়ানো আছে তার একপাশে পুঁতে দেব বলে। এই গাছগুলো একদিন বড় হবে, ওতে ফুল ফুটবে, আর সে ফুলগুলো এক একটা